প্রিয় শিক্ষার্থীরা, কেমিস্ট্রি আমরা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি চ্যাপ্টার টপিকসটা থেকে প্রায় সময় কিন্তু কোয়েশ্চেন এসে থাকে। যখন শর্ট সিলেবাস ছিল তখন এই টপিকসে কিন্তু তোমাদের ছিল না, কিন্তু এখন যেটা ফুল সিলেবাসের ক্ষেত্রে ক্রোমাটোগ্রাফি চ্যাপ্টার টপিকসটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ক্রোমাটোগ্রাফি নিয়ে কোয়েশ্চেন এসে থাকে সৃজনশীল, তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখলে তোমরা দেখে থাকবে। তো এই ক্রোমাটোগ্রাফি পড়ার আগে আমাদেরকে একটা নীতি জানতে হবে, সেটা হচ্ছে কি লাইক ডিজলভ লাইক নীতি। যেটি ক্রোমাটোগ্রাফি শুরু হওয়ার আগে এই নীতিটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া নেওয়া দরকার, তাহলে আমাদের ক্রোমাটোগ্রাফি পুরো কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই লাইক ডিজলভ লাইক নীতিটা হচ্ছে কি, মানে ভালো মানুষ সাথে থাকলে তুমি যেরকম ভালো হয়ে যাবে, খারাপ মানুষের সাথে থাকলে তুমি সেরকম খারাপ হয়ে যাবে, মানে একটা খারাপ গুণবলী তোমার মধ্যে চলে আসে। অর্থাৎ এটাকে আমি এভাবে বলতে চাই যে পোলার যৌগ সবসময় অন্য একটি পোলার যৌগের মধ্যে দ্রবীভূত হবে, অপোলার যৌগ অন্য একটি অপোলার যৌগের মধ্যে দ্রবীভূত হবে। মানে পোলার পোলারকে আকর্ষণ করবে, অপোলার অপোলারকে আকর্ষণ করবে, মানে পোলার পোলারকে টানবে, অপোলার অপোলারকে টানবে। এখন আমরা বলি স্যার পোলার কি অপোলার কি? পোলার হচ্ছে কি যারা পানিতে দ্রবীভূত হয়, ঠিক আছে, যাদের মধ্যে প্লাস এবং মাইনাস আয়ন উৎপন্ন হয়, সেগুলো হচ্ছে পোলার যৌগ। আর অপোলার যৌগ হচ্ছে কি সকল ধরনের জৈব যৌগ, যেগুলো আমরা জৈব যৌগ যেমন 9-10 ক্ষেত্রে যে জৈব যৌগ পড়েছি বা ইন্টার সেকেন্ড ইয়ারে তোমরা জৈব যৌগ পাবা, যেগুলো কার্বন এবং হাইড্রোজেনযুক্ত যৌগগুলো, ঠিক আছে, সেগুলোকে জৈব যৌগ বলা হয়। সেগুলো সকল ধরনের জৈব যৌগ হলো অপোলার যৌগ। ঠিক আছে, অপোলার যৌগ কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। তাহলে এটা হচ্ছে তোমার ক্রোমাটোগ্রাফি পড়ার ক্ষেত্রে এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, মানে পোলার সবসময় পোলারকে নিয়ে থাকবে, অপোলার অপোলারের সাথে থেকে থাকবে। এবার আসো আমরা ক্রোমাটোগ্রাফির একটু আইডিয়া নিই। ক্রোমাটোগ্রাফি হলো একটি সচলকে এখানে বলা হয় মোবাইল ফেস, ও একটি নিশ্চল মানে স্টেশনারি ফেস দশাভিত্তিক পৃথকীকরণ পদ্ধতি। এখানে চলমান দশায় স্থির দশা থাকে। আমরা এখানে কিছুক্ষণ পর পড়বো এসপি এবং এমপি। এসপি মানে স্টেশনারি ফেস, এমপি মানে হচ্ছে মোবাইল ফেস, মানে সংক্ষেপে লিখলাম। তোমরা তখন টপিকসটার ক্ষেত্রে পড়লে তখন তোমরা একটু ক্লিয়ার হবো। ঠিক আছে, মানে এখানে একটা দশাভিত্তিক পৃথকীকরণ পদ্ধতি। দশাভিত্তিক বলতে ধরো ওই সচল এবং নিশ্চল দশা, যে দুটো দশার কথা বলা হচ্ছে সেগুলোর আলাদা আলাদা করা, মানে পোলার অপোলারকে আলাদা করার একটা প্রক্রিয়াজাত। ঠিক আছে, ক্রোমাটোগ্রাফি শব্দটা আসছে ক্রোমো অর্থ বর্ণ আর গ্রাফি হচ্ছে চিত্র, মানে ক্রোমাটোগ্রাফি পুরো অর্থ হলো বর্ণচিত্রণ। এই ক্রোমাটোগ্রাফিকে দুইটি ভাগে ভাগ করা হয়, মানে এর প্রকারভেদ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি আর একটা হচ্ছে বন্টন ক্রোমাটোগ্রাফি। অধিশোষণ ক্রোমাটোগ্রাফি কয় প্রকার? দুই প্রকার, কলাম ক্রোমাটোগ্রাফি আর হচ্ছে পাতলা ক্রোমাটোগ্রাফি। আর বন্টন ক্রোমাটোগ্রাফি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি আর একটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, তোমরা তোমাদের এই বইয়ে বা তোমাদেরকে শুধু কলাম এবং পেপার ক্রোমাটোগ্রাফি এই দুটো নিয়ে পড়লে হবে। এই দুটো নিয়ে কিন্তু কোয়েশ্চেন এসে থাকে, আর বইগুলোতে এই দুটো নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, আর বাকিগুলো তেমন প্রয়োজন নেই। আপাতত এই দুটো পড়লে তোমাদের কিন্তু কাজে দেবে। ঠিক আছে, তাহলে এই প্রকারভেদটা মনে রাখার জন্য একটা খুব সুন্দর একটা টেকনিক হচ্ছে কি, কালাম নামের অধিকাংশ মানুষ পাতলা, সে সারাদিন পেপার ও ঘেঁষ বন্টন করে। দেখো, কালাম নামের অধিকাংশ মানুষ পাতলা, অধিকাংশ দ্বারা কি বোঝানো হচ্ছে? অধিকাংশ মানে অধিশোষণ। ঠিক আছে, এই অধিশোষণ দুই প্রকার, একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে পাতলা। এভাবে একটু মনে রাখবা, মানে কালাম বলতে কলামকে বোঝানো হচ্ছে, অধিকাংশ দ্বারা বোঝা হচ্ছে অধিশোষণ। অধিশোষণ দুই প্রকার, কলাম ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর মানে পাতলা ক্রোমাটোগ্রাফি। এরপর সে সারাদিন পেপার ও ঘেঁষ বন্টন করে, পেপার ও ঘেঁষ বন্টন করে, মানে বন্টন ক্রোমাটোগ্রাফি হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে পেপার আর একটা হচ্ছে ঘেঁষ। তো এভাবে একটু মনে রাখলে তোমরা দেখবে প্রকারভেদগুলো সহজে ভুলবে না। ক্লিয়ার? আসো আমরা তাহলে যে দুটো নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে পেপার। প্রথমে আমরা কলাম ক্রোমাটোগ্রাফি নিয়ে একটু আলোচনা করি। কলাম ক্রোমাটোগ্রাফিতে দুইটি দশা থাকবে, একটা হচ্ছে এসপি আর একটা হচ্ছে এমপি, মানে স্টেশনারি ফেস আর একটা হচ্ছে মোবাইল ফেস। স্টেশনারি ফেজ বা এসপি দশাটা অবশ্যই পোলার হতে হবে, অবশ্যই পোলার। তা কিছু পোলার যৌগের নাম হচ্ছে এগুলা, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা +2, এটা -2, প্লাস মাইনাস উৎপন্ন করে, এটা -2, এটা +3। ঠিক আছে, এটা -2, এটা প্লাস, বা যে কোনো আর কি, তুমি এখন -2 + 2, ঠিক আছে, -2 + 2। ক্লিয়ার? তো এই ধরনের দশাগুলো মানে কি এই যৌগগুলো, সেগুলো সবগুলো হচ্ছে পোলার যৌগ। পোলার যৌগগুলো অবশ্যই স্টেশনারি ফেস। স্টেশনারি ফেস মানে হচ্ছে কি বোঝায়? নিশ্চল, মানে সেগুলো হচ্ছে স্থির অবস্থায় থাকবে। মনে রাখবা পোলার যৌগ
ঠিক আছে। এই ক্রোমাটোগ্রাফির মধ্যে সবসময় স্থির অবস্থায় থাকে, এক জায়গায় যেখানে রাখবা সেখানে স্থির অবস্থায় থাকবে। আর এমপি হিসাবে থাকবে, মানে মোবাইল ফেস হিসাবে থাকবে অপোলার। অপোলার মানে যা সবসময় চলমান অবস্থায় থাকে। এগুলো দেখো কলামের মধ্যে স্থির অবস্থায় থাকবে, এগুলো মানে পোলার সবসময় স্থির থাকে, আর অপোলার সবসময় ওঠানামা করে, মানে যে তরলটা দেওয়া হয় দ্রাবক হিসাবে সেটা সবসময় কী করবে, ওঠানামা করবে। ক্লিয়ার? এখন আসো আমরা এই পৃথকীকরণটা একটু করবো। এখানে এমপি হিসাবে ইথার দেওয়া হয়েছে, একটা জৈব যৌগ, কেন অপোলার সবসময় জৈব যৌগ হয়। ধরো আমি একটা এটা ধরো এই পদ্ধতি, আমরা এটা যে আমরা এটা একটা বিকারের মতো দেখছি, এখানের মধ্যে ইথার আছে, এ বি সি তিনটা যৌগের মিশ্রণ এখানে দেওয়া আছে, এবং এখানে একটা পোলার হিসাবে ম্যাগনেসিয়াম অক্সাইড দেওয়া আছে। এখন আমাকে এ বি সি এটা হচ্ছে তিনটা ভিন্ন ধরনের যৌগ, এ এক ধরনের যৌগ, বি এক ধরনের যৌগ, সি আরেক ধরনের যৌগ, এগুলো তিনটা মিশ্রিত অবস্থায় আছে। এখন আমাকে তিনটা থেকে আলাদা আলাদা করতে হবে, এ বি সিকে আলাদা করতে হবে, এবং এ বি সি এর মধ্যে কোনটা পোলার কোনটা অপোলার সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। এখন আমি কীভাবে করব, ধরো এটা হচ্ছে এরকম বিকার, ঠিক আছে, এখানে সামনে মুখটা খুলে দিতে এই পানিগুলো পড়বে। ধরো এখানে পানিটা ক্ষেত্রে খেয়াল করো, এখানে যে পানিটা দেখছি সেটাকে ধরো ইথার, সেটাকে তোমরা কি ধরবা, ধরো করো মনে করো যে আমরা পানি, এই পানিটা তো তোমরা খেয়াল করছো কি যায় না, এই পানিটাকে ইথার মনে করো, কেন এটা সচল অবস্থায় আছে, এটাকে উল্টালে দেখো পানি এখানেও থাকবে, আবার উল্টালে আবার এখানেও থাকতেছে, ঠিক আছে, মানে এটা সচল অবস্থায়, মানে এটা কোনো মানে এই যেটা সচল অবস্থা বলা হচ্ছে এই যা কলমের মধ্যে চলাচল অবস্থায় থাকে, এটা চলাচল করছে, ঠিক আছে। এখানে আমি তিনটা যৌগের মিশ্রণ দিলাম, এখানে তিনটা যৌগের মিশ্রণ দেওয়া আছে, এবং এখানে একটা ধরো এই জায়গায় একটা ধরো এই লেখাটা ধরো এটা ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা একটা পোলার, এখানে একটা পোলার দ্রাবক দেওয়া আছে, সেটা স্থির অবস্থায় থাকবে, ঠিক আছে। এখন আসো আমি বোতলের মুখটা যখন খুলে দেবো, আস্তে আস্তে কিন্তু এই অপোলার এই পানিগুলো কিন্তু ইথারগুলো কিন্তু পড়ে থাকবে, মানে আস্তে আস্তে পাত্রের নিচে পড়তে থাকবে, ঠিক আছে। তো পড়তে পড়তে এটা যখন পাত্রের নিচে পড়বে, প্রথমত সেটা দেখো এই চিত্রটার ক্ষেত্রে খেয়াল করো, এ বি সি তিনটা মিশ্রণ ইথার পাত্রের নিচে আপ ডাউন করতে খুলে দিলাম, ম্যাগনেসিয়াম অক্সাইড এখানে স্থির অবস্থায় আছে। কিছুক্ষণ পর দেখবা এ বি সি তিনটা আলাদা আলাদা হয়ে গেল, এ বি সি, এবং কিছুক্ষণ পর লক্ষ্যগুলো দেখবো সবার প্রথমে এটা পাত্রের নিচে, আমি যে পাত্রটা নিচে একটা পাত্র এর মধ্যে সেটা সবার আগে এটা পড়ে গেল। এবার আসো অপোলার, এখানে অপোলার হিসাবে কি ছিল, ইথার, ঠিক আছে। তার অপোলারকে যখন আমি খুলে দিলাম, অপোলার কিন্তু আগেই পড়বে, তো অপোলার যখন পড়বে, অপোলার কি করবে, অপোলারকে সাথে নিয়ে পড়বে, অপোলার যখন নিজে পড়বে ও অপোলার কি করবে, আমি কিছুক্ষণ আগে বলছি লাইক ডিজম লাইনটি অপোলারকে সাথে নিয়ে থাকে, ঠিক আছে। তাহলে অপোলার খুলে দেওয়ার পর অপোলারটা সবার আগে এই তিনটা যৌগের মধ্যে যে কোনো একটা তো অপোলার, যে কোনো একটা পোলার তো আছে, ঠিক না। অপোলার কি করবে, অপোলারকে সাথে নিয়ে পড়লো, তাহলে এখানে এ হচ্ছে কি তোমার অপোলার, এখানে এ হচ্ছে কি অপোলার, কেন অপোলারের সাথে প্রথমে যেটা পড়বে সেটাই কিন্তু অপোলার, ব্যাপারটা বুঝে যাচ্ছে। এখানে এ হচ্ছে অপোলার, তাই এটি আগে পড়ে যায়। এবার আসো সবার লাস্টে কোনটা পড়ছে, এখানে সবার লাস্টে দেখো সি, এখানে সবার লাস্টে সি পড়ছে, কেন সি হচ্ছে একটা পোলার, এই ম্যাগনেসিয়াম অক্সাইড নিজে পোলার, সে কী করবে আরেকটা পোলারকে বলবে না তুই যাস না, তুই আমার সাথে থাক, আমি একা পড়ে থাকবো, তো ও কী করবো, পোলারকে নামতে দেবে না, ও বলবে পোলার তুই আমার সাথে থেকে যা, আমিও পোলার তুইও পোলার, ঠিক আছে, তুই আমার সাথে থাক। তো ম্যাগনেসিয়াম অক্সাইড কী করবে, এই পোলারটাকে আটকে রাখবে, আস্তে আস্তে পরে পড়বে, ঠিক আছে, কিন্তু প্রথমে পোলারকে আটকে রাখবে, অপোলারগুলো আগে পড়ে যাবে, মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা হচ্ছে অপোলারকে নিয়ে পড়ে এবং পোলারকে আটকে রাখে। এ হচ্ছে অপোলার, তাই এটি আগে পড়ে যায়, সি হচ্ছে পোলার, সেটি সবার শেষে পড়ে। স্যার তাহলে এখানে বিটা হচ্ছে কি কম পোলার, মানে এটা অপোলারও না বেশি পোলারও না, এটা হচ্ছে কি মধ্যম বা কম পোলার বলা হয়, ব্যাপারটা বুঝে গেছে। তো এখান থেকে আমি আলাদা করলে কি পাবো, এখানে অপোলার হচ্ছে এ, তারপর একটু কম পোলার বি, আর পোলার কোনটা সি, এটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। দেখছো এই পদ্ধতির মাধ্যমে এখানে ইথার একটা মানে এসপি দশা, একটা এমপি দশার মাধ্যমে তিনটা ভিন্ন যৌগ, মানে আমি জানি না তিনটা মানে কি একটা পোলার অপোলার তিনটাই ভিন্ন, কীভাবে আমি আলাদা করলাম যে কোনটা পোলার কোনটা অপোলার, সেটা আমি এই পৃথকীকরণ পদ্ধতি আলাদা আলাদা করে পৃথক করলাম। কিছুক্ষণ পর বি পড়বে, কিছুক্ষণ পর সি পড়বে, এই আলাদা আলাদা পৃথকীকরণ পদ্ধতির নাম হচ্ছে কি তোমার ক্রোমাটোগ্রাফি, আর এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। ব্যাপারটা ক্লিয়ার, আশা করি এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে আবার এটা জিজ্ঞাসা করবো, আমি ট্রাই করবো তোমাদেরকে এটা পুরোটা ক্লিয়ার করতে আরও।
ঠিক আছে, সাথে আমার যে নোটগুলো তোমাদেরকে প্রোভাইড করি, যারা আমার স্টুডেন্ট বা নোটগুলো নিয়ে থাকো বা বিভিন্ন কোর্সের মাধ্যমে ভর্তি হয়েছো, নোটের মধ্যে এটা সুন্দর করে আরও ব্যাখ্যা দেওয়া আছে। ব্যাখ্যা তো আমরা এখানে বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি না, তাও যারা আমার নোটটা নেবে বা আমার কোর্সের মধ্যে যারা অন্তর্ভুক্ত আছে তারা কিন্তু এই ব্যাখ্যা যেটা দেওয়া আছে সেটা বরাবর লিখে দিলে তোমরা নাম্বারটা পেয়ে যাবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পড়বো তোমার পেপার ক্রোমাটোগ্রাফি। একটু খেয়াল করি, আমি একটু মুছে নিই এই পার্টটা, একটু পজ করে তোমরা লিখে নিতে পারো যে বেসিক হিসাবে। এখন আমরা দেখব পেপার ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফি তো বললাম, পেপার ক্রোমাটোগ্রাফিটা দেখি। এখানে পেপার ক্রোমাটোগ্রাফিতে ফিল্টার পেপার ব্যবহার করা হয়, তাই এটার নাম পেপার ক্রোমাটোগ্রাফি। এবং এখানে দ্রাবক হিসাবে এখানে যে স্টেশনারি ফেজ বা এসপি দশা, সেটা হচ্ছে সেলুলোজ নির্মিত ফিল্টার পেপার। মানে আমাদের ফিল্টার পেপার যেটা ইউজ করে সেটা হচ্ছে সেলুলোজ দ্বারা নির্মিত। ঠিক আছে? আর মোবাইল ফেজ হচ্ছে এখানে জৈব দ্রাবক, এই ডট ডট যেগুলো দেখলে পানি হিসাবে সেগুলো হচ্ছে হেক্সেন, সেটা হচ্ছে অপোলার। তাহলে এখানে অপোলার হচ্ছে কি জৈব দ্রাবক, আর পোলার হচ্ছে ফিল্টার পেপার, এটা ফিক্সড অবস্থায় থাকবে। ঠিক আছে? তো এখন আসো যেটা বলতে চাচ্ছি, এখানে যে চিত্রটা আঁকার সময় তোমরা একটু সাবধানতার সাথে আঁকবা যে এই পানির যেটা লেয়ারটা যাতে এই দাগের সাথে না লাগে, এই দাগের নিচে থাকবে। এই যে লেয়ারটা জিরো, এই দাগটার নিচে দেখো এই পানিগুলো যাতে এখানে লাগবে না, এগুলো পরে আস্তে আস্তে উপরে উঠে। ঠিক আছে? এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। ধরো আমি এখানে তিনটা যোগের মিশ্রণ দেওয়া আছে, এ বি সি। এখন এগুলোকে আমাকে আলাদা করতে হবে। এখন এটা হচ্ছে অপোলার দ্রাবক, হচ্ছে কি অপোলার, আর ফিল্টার পেপার হচ্ছে কি এসপি, সেটা হচ্ছে কি পোলার। তা আবার আমরা জানি কিছুক্ষণ আগে বললাম অপোলারকে নিয়ে থাকবে, পোলারের সাথে থাকে। এখন এই এ বি সি তিনটা দেওয়া আছে, এখানে কোনটা অপোলার হবে, কোনটা পোলার, কোনটা কম পোলার, সেটা আমরা কীভাবে বুঝবো? হেক্সেন যখন দ্রাবক যখন আস্তে 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 উপরের দিকে উঠতে থাকবে, পানিটা এখন নিচে, আস্তে আস্তে যখন আমি বাড়াতে থাকবো বা পানির পরিমাণটা যখন আস্তে আস্তে বাড়বে, সেটা যখন উপরে উঠতে থাকবে তখন সেটা অপোলারকে সাথে নিয়ে উপরে উঠবে। অপোলার ওঠার সময় অপোলারকে সাথে নিয়ে উঠবে, আর পোলারকে আটকায় রাখবে। ক্লিয়ার? এখন দেখো এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি উপরে গেল? দেখো সি গেল এতটুকু 18 মিনিট পর্যন্ত, বি গেল 16, এ গেল 15। তাহলে অপোলার সাথে যখন উঠতে থাকবে, তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে অপোলার হচ্ছে সি। কেন? এই সর্বোচ্চ দূরত্বে গেল, মানে অপোলারের সাথে অনেক দূর উঠে যাবে। এটা একটু কম পোলার, তাই সেটা একটু মাঝ বরাবর আছে। আর এ হচ্ছে পোলার, এ হলো পোলার, সেটা একদম ফিল্টার পেপারের সাথে আস্তে 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 একদম খুব ধীর গতিতে উপরের দিকে উঠবে। কেন? পোলারকে আটকে রাখে, আস্তে আস্তে ধীরে ধীরে উঠে, আর অপোলারকে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে উপরের দিকে নিয়ে যায়। ঠিক আছে? এই পুরো ফিল্টার পেপারটার মানে কি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। মানে পুরো ফিল্টার পেপারটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 20 সেন্টিমিটার। এটা গেল 18 সেন্টিমিটার পর্যন্ত, এটা 16, এটা 15। ঠিক আছে? তাহলে আমরা এইখান থেকে দেখতে পারি অপোলারকে নিয়ে, মানে অপোলার সিকে নিয়ে সবার উপরে গেল, আর পোলার যেটা একে নিয়ে সবার নিচে থাকলো। এভাবে আমরা কিন্তু এটা আলাদা করতে পারি। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে কি, এতে আরএফ মান নির্ণয় করা। আরএফ হচ্ছে রিট্রাকশন ফ্যাক্টর। আরএফ বলতে কি বোঝানো হয়? রিট্রাকশন ফ্যাক্টর, অর্থাৎ দ্রবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। মানে কি, আমার দ্রবটা কতটুকু উপরে উঠলো, এগুলো হচ্ছে দ্রব, এ বি সি, এগুলো এক একটা দ্রব। আর দ্রাবকটা সর্বোচ্চ কতটুকু কিন্তু পৌঁছাতে পারে, সর্বোচ্চ এটা ধরো এটা 20 সেন্টিমিটার, মানে 20 মিটার উঠতে পারে। দ্রাবক সর্বোচ্চ 20 পর্যন্ত উঠে, সি 18তে গিয়ে থেমে গেল, বি 16তে গিয়ে থেমে গেল, এ 15তে গিয়ে থেমে গেল। তাই এদের রিট্রাকশন ফ্যাক্টরটা কি? এইটা দেখো, আর এফ এ, রিট্রাকশন ফ্যাক্টর এ, মানে আর এফ এর মান কত হবে? এ কতটুকু উঠলো? 15। পুরোটা দৈর্ঘ্য কত ছিল? 20, তাহলে 15/20। দ্রবক কর্তৃক হচ্ছে 15, আর দ্রাবক কর্তৃক পুরোটা দ্রাবক কর্তৃক উঠছে 20 পর্যন্ত, তাহলে 15/20 0.7। আর এফ বি কতটুকু উঠেছে? 16 পর্যন্ত, আর পুরোটা কত? 20, তাহলে 0.8। আর এফ সি এটা কতটুকু উঠেছে? 18, আর পুরোটা দ্রাবক দূরত্ব কতটুকু? 20, তাহলে পুরোটা সবগুলো দেখো এখানে, এটাতে 0.9, 0.8, 0.7।
অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে কি রিট্রাকশন ফ্যাক্টর RF এর মান সবসময় 1 অপেক্ষায় কম হবে। এটা সবসময় মাথায় রাখবা। কেন? দ্রাবকের মানটা সবসময় বেশি থাকে, আর দ্রবক কম পরিমাণ দূরত্ব, মানে কি দ্রাবক যতটুকু উঠে দ্রবক কিন্তু ততটুকু যেতে পারে না, একটু কম থাকে। সে কারণে দ্রাবকের মানটা সবসময় বেশি হবে আর দ্রব মানটা সবসময় কম হয়, মানে বরাবর দ্রাবক পর্যন্ত যায় না। তো সেই জন্য RF এর মান সবসময় 1-এর নিচে হয়। এটা কিন্তু খতে আসতে পারে, RF এর মান 1-এর নিচে হওয়ার কারণটা কি, এই ব্যাখ্যাটাই তোমরা দেবো। ক্লিয়ার? এভাবে আমরা কলম ক্রোমাটোগ্রাফি এবং পেপার ক্রোমাটোগ্রাফি এগুলো ব্যাখ্যা আসলে দুটোও আসতে পারে বা একটাও আসতে পারে, তোমরা এই ব্যাখ্যাগুলো লিখে দেবা, আশা করি পারবা। এগুলো আসলে কোনো কঠিন না, একটু জাস্ট একটু মুখস্থ রাখলে হয়ে যাবে, আর একটু বুঝে শুনে লিখলে তোমরা কিন্তু এগুলো একটা নাম্বার পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে আমাদের ক্রোমাটোগ্রাফি কিন্তু এখানে শেষ। আমরা এখন যে টপিকসটা নিয়ে খুব আলোচনা করব সেটা খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কি তেজস্ক্রিয়তা। ঠিক আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করি। তেজস্ক্রিয়তা ও নিউক্লিয়ার বিক্রিয়া। আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে কিন্তু 9-10-এ কিন্তু অনেক কিছু পড়েছিলাম, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াগুলো। এখানে একটু বিস্তারিতভাবে আলোচনা, এবং এই টপিক থেকে গ ঘতে তেমন কিন্তু আসে না, কিন্তু ক খ আর MCQতে এই টপিকসটা থেকে একটু বেশি আসে। প্রতিভা ভার্সিটিতে বলো এবং বিভিন্ন বোর্ড কোশ্চেনে বলো, এখান থেকে কিন্তু MCQ এবং ক আর খতে একটু কিন্তু বেশি এসে থাকে। তো আসো আমরা একটু তেজস্ক্রিয়তা সম্পর্কে একটা আইডিয়া নিই। আমরা তেজস্ক্রিয় পদার্থ বা মৌল এবং তেজস্ক্রিয়তা এই দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ঠিক আছে, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82 থেকে এর উপরে, মানে 82 থেকে 118, এটাই মনে রাখবা, 82 থেকে 118 পর্যন্ত, সেই সকল মৌলগুলোকে তেজস্ক্রিয় মৌল বা পদার্থ বলা হয়, সেগুলোকে কিন্তু তেজস্ক্রিয়তা বলে না। তা ঠিক আছে, অনেকে কিন্তু তেজস্ক্রিয়তা বলতে এই সংজ্ঞাটাই বলে দেয়, কিন্তু এটা ভুল। এর মধ্যে 82 থেকে 92 মৌলগুলো হলো প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল, আর 93 থেকে 118 মৌলগুলো হচ্ছে কৃত্রিমভাবে তৈরিকৃত তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, এই 82 থেকে 118 মৌলগুলো থেকে যে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয় পদার্থ থেকে যে রেগুলো বের হয়, যে রশ্মিগুলো নির্গত হয়, আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়, তাদেরকে বলা হচ্ছে তোমার তেজস্ক্রিয়তা। এবার ব্যাপারটা বুঝছো, তেজস্ক্রিয়তা এবং তেজস্ক্রিয় মৌলের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে মেন পার্থক্য। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তেজস্ক্রিয়তা সম্পর্কে ব্যবহার, মানে ব্যাখ্যা। আর এর তো ব্যবহারগুলো তো আমরা জানি, তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার, এগুলো বিভিন্ন আইসোটোপ হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু তেমন লাগে না এখানে তোমাদের ইন্টারের বই নেই, কিন্তু 9-10 বই একটু ছিল। এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়াকে 3টি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া, একটা হচ্ছে ফিশন বিক্রিয়া, একটা হচ্ছে ফিউশন বিক্রিয়া। ঠিক আছে, ট্রান্সমুটেশন বিক্রিয়াটা হচ্ছে এটা একটু সমতা করার বিক্রিয়া আর কি। ধরো ট্রান্সমুটেশনটা এমন লাগেও না, দরকার নেই, জাস্ট একটু দেখায় বাম পাশের সাথে ডান পাশে মিলানো। এগুলো হচ্ছে বিভিন্ন ভার্সিটি MCQতে আসে। কীরকম মিলানো? ধরো এই বাম পাশে হিসাব করো, উপরে মানে ধরো এটা মাথা, এটা তো মনে করো বডি, এর উপরে মাথা, নিচে হচ্ছে পা। তো মাথার সাথে এদিকে মাথা মিলানো, পায়ের সাথে এদিকে পায়ে মিলানো। এদিকে উপরে কয়টা সংখ্যা আছে দেখো, 14 যোগ 4, 14 যোগ 4 তাহলে কত হয়? 18। ঠিক আছে, তাহলে আমার এদিকেও 18 মিলাতে হবে। আর নিচে কত আছে দেখো, 7 যোগ 2, 7 যোগ 2 সমান সমান 9, 18 আর 9। তো এখন হিসাব করো, এই অক্সিজেন এবং হাইড্রোজেন, দেখো অক্সিজেনের উপর কত, 17, আর এখানে কত, 1, 18। তা 17 যোগ 1 তাহলে এটা হচ্ছে 18, আর নিচে 8 যোগ 1 তাহলে হচ্ছে কি 9। তা দেখছো এদিকে 18, এদিকে উপরে 18, এদিকে নিচে 9, এদিকে নিচে 9, কিন্তু এদিকে আর এদিকে মোল সংখ্যা কিন্তু ভিন্ন। এদিকে আছে নাইট্রোজেন, এদিকে হিলিয়াম, এদিকে অক্সিজেন, এদিকে হাইড্রোজেন। ব্যাপারটা বুঝে গেল? অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে কিন্তু মোল সংখ্যা একই করা হলো। এই প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া, মানে বাম পাশে ভিন্ন মোল, ডান পাশেও ভিন্ন মোল, কিন্তু তাদের যে পারমাণবিক ভর এবং প্রোটন সংখ্যা এগুলো যোগ করলে এই বাম পাশে পারমাণবিক ভরের সাথে ডান পাশে পারমাণবিক ভর মিলে যাচ্ছে, বাম পাশে প্রোটন সংখ্যা দুইটা যোগফলের সাথে ডান পাশে প্রোটন সংখ্যা দুটো যোগফলে কিন্তু মিলে যায়। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সমুটেশন। এগুলো একটু কিছুক্ষণ পর করবো আমরা, এগুলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আপাতত একটু মনে রাখো এটা, ঠিক আছে? এবার আসো দুটো খুব ইম্পর্টেন্ট টপিক সংজ্ঞাগুলো আসে বা ক্ষতে এসে থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এই দুইটা কি? ফিশন হচ্ছে কি, বড় কণিকা থেকে ছোট ছোট নিউক্লিয়ার কণিকা পরিণত করার প্রক্রিয়া, মানে অনেকটা বড় একটা কণিকা। ঠিক আছে, আমি একটু এই পার্টটা তোমরা তো
পজ করে এটা লিখে রাখতে পারো, ঠিক আছে, মানে আমি হ্যাঁ লিখতে পারো তোমরা এটা, স্ক্রিনশট নিয়ে নোট করতে পারো। আমি একটু এখানে লেখার জন্য মুছতে হচ্ছে এটা। খেয়াল করো, এটা একটা বড় পরমাণু, ঠিক আছে। এই বড় পরমাণুকে যখন তুমি কোনো একটা নিউট্রন দ্বারা আঘাত করবা, এই বড় থেকে ছোট ছোট যখন কণিকায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে নিউক্লিয়ার ফিউশন বলে। বড় থেকে ছোট, দেখলা, এটা হচ্ছে আমি আরেকটু সুবিধা করে, এই বড়টা ভেঙে গিয়ে ছোট ছোট দুইটা কণিকায় পরিণত হয়েছে, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে। এই যেটা দ্বারা আঘাত করা হচ্ছে, ধরো ইউরেনিয়াম 23592 ইউরেনিয়াম, এটাকে কার দ্বারা আঘাত করলাম, এটার নাম 1/0n, এটাকে নিউট্রন বলা হয়। নিউট্রন 1/0n-কে নিউট্রন বলা হয়। তো একটা ইউরেনিয়ামকে, ধরো এটা হচ্ছে ইউরেনিয়াম, এটাকে যখন আমি একটা নিউট্রন দ্বারা আঘাত করব, সেখান থেকে আমি কি পাবো, 92/36 ক্রিপ্টন আর 141/56 বেরিয়াম, এবং আরও 3টা এক্সট্রা আমি কি পাবো, আরও 3টা এক্সট্রা নিউট্রন পাবো। মানে একটাকে যখন আঘাত করবে তখন এক্সট্রা আরও 3টা নিউট্রন নির্গত হয়। এভাবে যত বেশি তুমি আঘাত করবা তত বেশি নিউট্রন নির্গত হবে, সেটা তত বেশি শক্তিশালী হবে। মনে করবা যত বেশি নিউট্রন বের হবে সেটা তত বেশি শক্তিশালী হয়। এটা নিয়ে হিরোশিমা নাগাসাকিতে যে আমাদের পারমাণবিক বোমা আক্রমণ করা হয়েছিল, সেটা কিন্তু এই থিওরির বেসে কিন্তু করা হয়। এটার একটা ভিডিও কিন্তু আমি আমার কেমিস্ট্রি চেম্বার ফেসবুক পেজে দেওয়া আছে, আমি আমার কমেন্টের মধ্যে এই ভিডিওর লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা পারলে এই সুন্দর 9 মিনিটের একটা ভিডিও আছে, সেটা দেখিয়ে নিও, নিউক্লিয়ার ফিউশন নিয়ে, এবং হিরোশিমা নাগাসাকি এবং ওপেনহেমার, মাঝখানে একটা বই বেরিয়েছিল ওপেনহেমার নিয়ে। ওপেনহেমারের যে এটার পিছনে যার অবদান বেশি নিউক্লিয়ার বিক্রিয়ার পিছনে বা অ্যাটম বোমা তৈরিতে, এই ওপেনহেমার যে ভূমিকাটা পালন করেছে সেটা এই ভিডিওটা আছে, তোমরা এই আমার কমেন্ট বক্সে এটা লিঙ্কটা দিয়ে দেবো, একটু দেখে নিও, ঠিক আছে। তো দেখো এ পাশে 235 আর এ পাশে 1, তাহলে কত, টোটাল 236, আর নিচে হচ্ছে 92 + 0, তাহলে কত, 92। তাহলে এখন এ পাশে উপরটা দেখো 92 141, 92 + 141, আর 3-এর সাথে 1 গুণ করলে 3, 3-এর সাথে 0 গুণ করলে 0, তাহলে 3 একে 3 উপরে 3, তাহলে এখানে টোটাল যোগ করলে দেখো তোমরা কত হবে, 236, আর নিচে 36 56, 36 যোগ 56 যোগ 0, 3-এর সাথে 0 গুণ করলে 0, তাহলে কত, 92। তাহলে এদিকের উপরের পারমাণবিক ভর, এদিকের উপরে এগুলো পারমাণবিক ভর সমান, এদিকে নিচের প্রোটন সংখ্যা, এদিকে নিচের প্রোটন সংখ্যা সমান। এভাবে কিন্তু তোমার সমতাটা মেনটেন করতে হবে বিভিন্ন মৌলকে ইউজ করে। তোমাকে এমন মৌল ইউজ করতে হবে যাদের যোগ করে এটার সাথে মিলে যায়, অর্থাৎ ইউরেনিয়ামকে আঘাত করলে তোমার এই দুইটা মৌল পাওয়া যাবে, ঠিক আছে। এখন নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, এটাকে মনে রাখার জন্য স্যার এই বিক্রিয়াটা প্রায় সময় আসে। এটা মনে রাখার টেকনিক হচ্ছে কি, ইউকে আমি ফিশে ফেললাম, ফিশে মানে কি একদম চাপ দিয়ে তোমাকে একদম মাটির সাথে মানে কি একদম অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে। ইউকে আমি ফিশে ফেললাম, পরে বাঁকা করে ফেললাম, বিএ আর করে আমরা সংক্ষেপে কিন্তু বাংলিশে এভাবে লিখি বাঁকা করে, ঠিক আছে, BA আর KRE করে, মানে ক্রিপ্টন এবং বেরিলিয়াম। অর্থাৎ ইউকে যখন আমি ফিউশন বিক্রিয়া ঘটাবো, ফিশে মানে ফিউশন, ইউরেনিয়াম, ইউ মানে ইউরেনিয়াম, ইউরেনিয়ামকে যখন আমি ফিউশন বিক্রিয়া ঘটাবো সেখানে আমি বেরিলিয়াম এবং ক্রিপ্টন পাবো, ঠিক আছে। এটি দ্বারা অ্যাটম বোমা তৈরি করা হয়, পারমাণবিক বোমা তৈরি করার ক্ষেত্রে এই প্রক্রিয়াটা কিন্তু ব্যবহার করা হয়, এবং বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রেও কিন্তু এই প্রক্রিয়াটা ব্যবহার করা হয়। সেখানে ইউরেনিয়ামের বদলে প্লুটোনিয়ামকে ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে ফিউশন বিক্রিয়া, এটা কীভাবে মনে রাখবা, ফিউশন, ফিউ মানে কি বোঝায়, ছোট বোঝায়, অর্থাৎ ছোট ছোট মিলে একটা বড় অণু গঠন করা বা বড় নিউক্লিয়ার পরমাণু গঠন করার প্রক্রিয়াকে হচ্ছে কি ফিউশন। ফিউ দ্বারা ছোটো মনে করবা, তাছাড়া আমরা দুইটার মধ্যে যাতে গোলায় না ফেলি সেই জন্য ফিউ দ্বারা ছোটো, মানে ছোটো থেকে বড় হওয়া ফিউ, আর ফিউশন মানে হচ্ছে বড় থেকে ছোট। 2/1 হাইড্রোজেন 3/1 হাইড্রোজেন ইকুয়ালটা আমরা 4/2 হিলিয়াম প্লাস একটা নিউট্রন পাবো। এটি হাইড্রোজেন বোমা তৈরিতে ব্যবহার করা হয়, আর সূর্যরশ্মি থেকে যে তাপটা নির্গত হয় সেটা এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। ঠিক আছে, তা আশা করি তোমরা এই টপিকসে বুঝেছো, এবং পারলে আমার ভিডিওটা একটু দেখে নেবা, আরও অনেক কিছু জানতে পারবো। এবার যেসব জিনিসগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে কি, আলফা রশ্মির সংকেত হচ্ছে তুমি এভাবেও লিখতে পারো 4/2 হিলিয়াম 2+ অথবা 4/2 আলফা।
বিটা রশ্মিকে তুমি এটা বলতে পারো 0/-1 ই, এটা দেখলে তুমি মনে করবা সেটা হচ্ছে বিটা রশ্মি। 0/0 গামা, এটা দ্বারা বুঝবা গামা রশ্মি। 0/+1 ই, সেটা দেখলে পজিট্রন। নিউট্রন যেমন 1/0n, এটাকে আমরা কি বলতেছি নিউট্রন। তারপর হচ্ছে 1/1, এটা হচ্ছে হাইড্রোজেন। স্যার এটা মনে রাখবো কেন? মনে রাখার কারণটা আমি একটু এখানে বলছি। ধরো আমি কিছু ভার্সিটির কোশ্চেন দেখাই যেগুলো প্রিভিয়াস ইয়ার আসছে বা বিভিন্ন বোর্ড কোশ্চেন আসছে। একটা বলি, প্রথমে আমার থেকে কোশ্চেনগুলো আছে একটু দেখি। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেনটা দেখি, 9/4 বেরিলিয়াম, তারপর এদিকে একটু বক্স আকারে থাকে, তারপর হচ্ছে 12/6 কার্বন প্লাস 1/0 নিউট্রন, এটা একটা লিখলাম। আর একটা আমি 4-5টা একটু লিখিনি। 14/7 নাইট্রোজেন প্লাস আলফা, এখানে ইকুয়াল টু দিল কি 7/8 অক্সিজেন প্লাস বক্স। বক্সগুলোতে কী বসবে সেটা আমাকে ফিল আপ করতে হবে। 26/12 ম্যাগনেসিয়াম প্লাস 2/1 হাইড্রোজেন, 24/11 Na প্লাস বক্স। তো আরেকটা দেখি, 27/13 অ্যালুমিনিয়াম, 4/2 হিলিয়াম, আর 30/15 পি আর প্লাস বক্স। ঠিক আছে, আর লাস্ট 5, 12/6 সি প্লাস 3/1 হাইড্রোজেন, এখানে আচ্ছা 14/7 নাইট্রোজেন প্লাস বক্স। আসো আমরা এখন বক্সগুলো ফিল আপ করতে হবে। ঠিক আছে, আসো আমাকে কিছু মিলাতে হবে। বাম পাশের পারমাণবিক ভর ডান পাশের পারমাণবিক ভর সমান হতে হবে, পারমাণবিক সংখ্যা এটা পারমাণবিক সংখ্যা সমান হতে হবে। এখন এদিকে আছে 9, এদিকে দেখো 12 আর একে কত 13, তাহলে এই পাশে আমার হিসাব করতে হবে কত 13। তা আমাকে এই পাশে 13 মিলাতে হবে 9, তা 13 হতে আর কত বাকি, আর 4টা বাকি, তাহলে উপরে হবে 4। নিচে দেখি 6 0, মানে এদিকে নিচে হচ্ছে টোটাল 6, তাহলে আমার এদিকে 4, তা আমার আর 6 তোলা আর কত দরকার 2, তাহলে 4/2 এখানে কোথায় আছে? 4/2 দ্বারা কি বোঝায়? হিলিয়াম 2+, মানে 4/2 হিলিয়াম 2+, মানে এটা হচ্ছে একটা আলফা রশ্মি। এই বক্সের মধ্যে কি বসবে? এই বক্সটা হচ্ছে একটা আলফা রশ্মি, মানে এটা আলফা রশ্মি মানে 4/2 হিলিয়াম 2+, 4/2 হিলিয়াম 2+ মিলে গেল। এরপর এটা তোমরা একটু ট্রাই করো 14/7, তাহলে এই পাশে হচ্ছে তোমার কত, উপর হচ্ছে 14/7। এই দেখো আলফা, আলফা মানে আমরা কি জানি 4/2 হিলিয়াম। ঠিক আছে, তো 14 আর 4 কত, এদিকে উপর হচ্ছে 18, টোটাল 18, আর নিচে হচ্ছে টোটাল 7 2 9। তো আমাকে এই পাশে উপরে 18 আনতে হবে, এই পাশে নিচে 9 আনতে হবে। তো এই পাশে আছে 17, আর তাহলে একটা বাকি 18, তো 1 বাকি, তাহলে উপরে হবে 1, আর এই পাশে আছে 9, তো এখানে হচ্ছে 8, তাহলে এখানে নিচে আসবে 1। ঠিক আছে, তাহলে 1/1 দ্বারা কি বোঝানো হয়? এখানে আমি দেখো তো 1/1 কোনটা আছে, এই 1/1 মানে হাইড্রোজেন, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে হাইড্রোজেন। ব্যাপারটা বুঝতা? এটা খেয়াল করো, 26 আর 12, 26 আর 2 টোটাল কত এখানে 28, আর নিচে হচ্ছে 13, তা আমাকে মিলাতে হবে। তো 24, তাহলে 28 হলে আর কত দরকার, আরও 4, তাহলে উপরে 4। ঠিক আছে, আর নিচে হচ্ছে কত 12 আর 13, এখানে 11, তো নিচে আমার কি বসবে, আর এখানে 13 হতো 2 বাকি 2, তাহলে 4/2 হচ্ছে কি হিলিয়াম 2+। বুঝা গেল? 23 আর 4 কত 31, 13 2 15, 30, তাহলে আমার কত এখানে আর 31 হতো 1 বাকি, আর এখানে দেখো 15, তাহলে এখানেও 15, তাহলে এখানে আর কিছু দিতে হবে না, এখানে 15 তো 15 রয়ে গেলে এখানে হচ্ছে 0, তো 1/0 দ্বারা এখানে কি বোঝানো হয়? নিউট্রন। এখানে দেখো 12 3 15, আর নিচে হচ্ছে 7, এখানে 14 আর একে 15 আর 7, তাহলে 0 নিউট্রন। ব্যাপারটা বুঝছো? এরকম আমি আরও কিছু প্র্যাকটিসের জন্য তোমাদেরকে আমি ভিডিওর সাথে কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো একটু প্র্যাকটিস করবা, আশা করি এগুলো পারবা। এই ভার্সিটিতে এগুলো আসে, এখানে গ্যাপিং থাকে,
বা এখানে একটা মৌল বসাতে হয়, নিচের কোন মৌলটি বসবে এখানে বা কোন রশ্মিটি এখানে বসবে, সেটা কিন্তু তোমাদের বিভিন্ন ভার্সিটি এবং বোর্ড কোয়েশ্চেনে আসে থাকে। আশা করি এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া এবং ফিউশন বিক্রিয়ার সাথে তেজস্ক্রিয়তা সম্পর্কে তোমাদের অনেক কিছু আলোচনা হলো। আশা করি যদি কোনো প্রবলেম ফেস হবে না, যদি কোনো প্রবলেম ফেস হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা বা আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিয়ে জানাবা। আমি 100% ট্রাই করবো তোমাদেরকে এটা সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা পড়বো ল্যাটিস শক্তি ও হাইড্রেশন শক্তি। এই টপিক্সটা নিয়ে প্রায় সময় কিন্তু কোয়েশ্চেন এসে থাকে, মানে ল্যাটিস পানিতে দ্রবণীয়তা। এই টপিক্সটা কিন্তু তোমরা 9-10-এও কিন্তু পড়েছো, এখনও কিন্তু তোমাদের এই টপিক্সটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। আসলে ল্যাটিস শক্তি কি, হাইড্রেশন শক্তিটা কি? প্রথম আসলে ল্যাটিস শক্তি। ঠিক আছে, ল্যাটিস শক্তি কারা দেখাবে? এরা সবসময় ল্যাটিস শক্তি বা এটাকে কেমিস্ট্রি ভাষায় শক্তিকে এনথালপিও বলা হয়, তোমরা কিন্তু প্রায় সময় পাবা এটা এনথালপি বলে। তো ল্যাটিস এনথালপি কি? ধরো একটা আয়নিক যৌগ, মানে যারা হচ্ছে আয়নিক যৌগ তারা কিন্তু এই শক্তিটা দেখায়। আয়নিক যৌগরা যেমন NaCl, MgCl2 এ ধরনের আয়নিক যৌগ। কেমন? ধরো একটা আয়নিক যৌগ NaOCl, এই একটা বন্ধন গঠিত হতে, মানে ধরো সোডিয়াম এবং ক্লোরিন, ঠিক আছে, এই দুইজন কিন্তু পরস্পর ইলেকট্রন আদান প্রদান করে আয়নিক বন্ধন আবদ্ধ হয়, তাই এটা একটা আয়নিক যৌগ। তো এই সোডিয়াম এবং ক্লোরিন পরস্পর বন্ধন গঠন করতে যে শক্তিটা প্রয়োজন হয়, এই যে বন্ধনটা গঠন করতেছে সোডিয়াম এবং ক্লোরিন একটা পরস্পর কিছু শক্তি খরচ করে এই বন্ধনে আবদ্ধ হয়, এই শক্তিটাকে বলা হচ্ছে ল্যাটিস শক্তি। মানে আয়নিক যৌগ গঠিত হতে যে শক্তিটা প্রয়োজন হয় সেটাকে বলা হয় ল্যাটিস শক্তি। এই Na এবং Cl এই বন্ধনটা দ্বারা ল্যাটিস শক্তি বোঝানো হয়। ঠিক আছে, আরেকটা আসো হাইড্রেশন শক্তি। হাইড্রেশন শক্তি সেটা হলো কি, আয়নিক যৌগকে পানি দ্বারা ভাঙতে যে শক্তিটা প্রয়োজন হয়, মানে পানির অণু দ্বারা যখন কোনো একটা আয়নিক যৌগকে ভাঙা হয় তখন সেটাকে বলা হয় হাইড্রেশন শক্তি। একটা এক্সাম্পল দিই, ধরো একটা পাত্রের মধ্যে তুমি লবণ নিলে NaCl, ঠিক আছে, এই পাত্রের মধ্যে লবণটা যদি রেখে দাও কিন্তু লবণটা লবণে থেকে যাবে, গলবে না যতক্ষণ না তুমি এখানে পানি দেবো। তো তুমি যত বেশি পানি দেবো তত তাড়াতাড়ি এটা গলতে শুরু করবে। ঠিক আছে, এই আয়নিক যৌগকে এই পানি দ্বারা H2O দ্বারা, ঠিক আছে, ভাঙার প্রক্রিয়াটা হচ্ছে ভাঙতে যে শক্তিটা প্রয়োজন হয় সেটা হচ্ছে হাইড্রেশন শক্তি। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, এই পানি দ্বারা যখন NaClটা ভাঙা হয় তখন Na+Cl- উৎপন্ন হয়। এরপর ধরো তুমি এক পুরো বোতল তুমি লবণ নিলা, সোডিয়াম ক্লোরাইড মানে তো লবণ, ঠিক আছে, সেখানে তুমি যদি 2-3 ফোঁটা পানি দাও, মানে পানির পরিমাণটা যদি কম থাকে তাহলে লবণ কি সব গলবে? গলবে না। আবার তুমি যদি সামান্য একটু করে 1 চামচ পরিমাণ লবণ নাও, সেখানে যদি 1 গ্লাস পুরো পানি দাও, লবণটা বেশি গলে যাবে। অর্থাৎ জিনিসটা বুঝতে চাচ্ছি, তোমার ল্যাটিস শক্তি ধরো লবণের হচ্ছে 370 আর পানির শক্তি হচ্ছে কত? 470। তাহলে কার শক্তির মানটা বেশি? পানির শক্তির মানটা বেশি না? লবণ হচ্ছে 370, পানির হচ্ছে 470। তো এখানে পানির শক্তিটা বেশি, তাই পানি সহজে লবণকে ভেঙে দিতে পারবে, মানে আয়নিক যৌগকে ভেঙে সেখানে আয়ন উৎপন্ন করতে পারবে। আবার যদি ধরো এটা ধরো 370, এটা 470, তাহলে কার মানটা বেশি? লবণের পরিমাণটা বেশি। তাহলে পানি এটাকে ভাঙতে এর শক্তির পরিমাণটা কম, ঠিক আছে, তাহলে এটাকে ভাঙতে পারবে না, অর্থাৎ এটা দ্রবীভূত হয় না। মানে যার শক্তি বেশি হবে, মনে রাখবা এটাই ল্যাটিস শক্তি গ্রেটার দেন হাইড্রেশন শক্তি। ল্যাটিস শক্তি গ্রেটার দেন হাইড্রেশন শক্তি, অর্থাৎ এই শক্তি থেকে যে এই শক্তিটা বড় হয়, ছোট হয়, মানে লবণের পরিমাণ থেকে লবণের শক্তির যে পরিমাণটা আছে সেটা থেকে যে পানির পরিমাণটা যে কম হয় তখন সেটা দ্রবীভূত হয় না। দ্রবীভূত হয় না, ব্যাপারটা বুঝছো? ল্যাটিস শক্তির পরিমাণটা বেশি হলে দ্রবীভূত হয় না। যদি হাইড্রেশন শক্তি গ্রেটার দেন ল্যাটিস শক্তি, তখন কি হবে? ধরো পানির শক্তির পরিমাণটা বেশি, তখন সে সহজে দ্রবীভূত করে ফেলতে পারে, দ্রবীভূত করতে পারে। ব্যাপারটা বুঝছেন?
এটা হচ্ছে তোমার হাইড্রেশন শক্তি এবং লেটেস্ট শক্তির মধ্যে পার্থক্যটা। তাই এই কোশ্চেন কিন্তু দুইটা কিন্তু এমসিকিউতে একটু বেশি আসে, কার শক্তি বেশি কার শক্তি কম, এইগুলো নিয়ে একটু কোশ্চেনের প্রায় সময় কিন্তু এসে থাকে। ঠিক আছে, এবার আসো আমরা একটা, তোমরা ক্লাস 9-10 বইয়ে পানিতে দ্রবণীয়তা নিয়ে একটা টপিক পড়ছিল, সেটা হচ্ছে কি, ধরো আয়নিক যৌগ Na+Cl- উৎপন্ন হয় পানি দ্বারা যখন ভাঙে। ঠিক আছে, এখন পানির অণুর গঠন আমরা কি জানি, এটা O-++। ঠিক আছে, এখন দেখো প্লাস সবসময় পানির অণু দ্বারা কীভাবে আবিষ্ট হবে। ঠিক আছে, এই Na+ এবং Cl- কীভাবে পানির অণু দ্বারা আবিষ্ট হয় সেই প্রক্রিয়াটা দেখো। প্লাস সবসময় মাইনাসকে আকর্ষণ করবে, তাই প্লাসের দিকে মুখ থাকবে অক্সিজেনের, অক্সিজেন 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 অক্সিজেন। ঠিক আছে, হ্যাঁ হাইড্রোজেন 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 হাইড্রোজেন, মাইনাস 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 মাইনাস। মানে ব্যাপারটা বুঝছেন, মানে এই প্লাস সবসময় মাইনাসকে আকর্ষণ করবে, তাহলে অক্সিজেনের মুখগুলো থাকবে প্লাসের দিকে। ঠিক এদিকে ক্লোরিন মাইনাস, এদিকে থাকবে কার মুখ, হাইড্রোজেনের মুখ। হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এই প্লাসগুলোর মুখ দেখো মাইনাসের দিকে। এভাবে পানির অণু আয়নিক যৌগকে এভাবে আবিষ্ট করে থাকে প্লাস এবং মাইনাসের দিক দিয়ে। ঠিক আছে, এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো আমরা তৃতীয় অধ্যায়ে গেলে, পোলারিটি পোলার দ্রবণ নিয়ে। তাই এখানে বলছি না, তৃতীয় অধ্যায় যখন পড়ানো শুরু করবো তখন এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনাগুলো আছে, তখন আরও একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, এবার আসো কিছু ইম্পর্টেন্ট খ নম্বরের জন্য কোশ্চেন থাকে, সেটা হচ্ছে কি, এগুলো কিন্তু আবার ব্যাখ্যাগুলো আমার শীটের মধ্যে দেওয়া আছে, আমার শীট একটু কালেক্ট করে নিয়ে পড়ে নিতে পারবো। একটা কোশ্চেন থেকে খ নম্বরের জন্য প্রায় সময় আসে, AgF পানিতে দ্রবণীয় হলো AgCl অদ্রবণীয় কেন, অদ্রবণীয় কেন। তো আরেকটা হচ্ছে কি, সেম কোয়েশ্চেন, সেম বলতে কি, PbCl2 ঠান্ডা পানিতে অদ্রবণীয়, গরম পানিতে দ্রবণীয় কেন, গরম পানিতে দ্রবণীয় কেন। এই দুটো কোয়েশ্চেন কিন্তু প্রায় সময় খতে এসে থাকে, তোমরা দেখতে পারবা। ঠিক আছে, প্রথমে এটা AgF পানিতে দ্রবণীয় কেন, এখানে মেন পার্থক্যগুলো একটু পয়েন্ট করে লিখি। ফ্লোরিনের আকার ক্লোরিনের অপেক্ষায় ছোট, ফার্স্ট পয়েন্ট এটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যার আকার ছোট হয় তার পানির সাথে সংযুক্ত হবার প্রবণতা বেশি, সংযুক্ত হওয়ার প্রবণতা বেশি হয়। 3 নম্বর পয়েন্ট, যার পানির সাথে সংযুক্ত হওয়ার প্রবণতা বেশি যার পানির সাথে সংযুক্ত হওয়ার প্রবণতা বেশি তার হাইড্রেশন শক্তি বেশি। আর 4 নম্বর পয়েন্ট, যার হাইড্রেশন শক্তি বেশি তার দ্রবণীয়তাও বেশি। মানে ব্যাপারটা বুঝছেন, মানে ফ্লোরিনের আকার ছোট, মানে যার আকার ছোট হবে, ফ্লোরিনের আকার ক্লোরিন অপেক্ষায় ছোট, যার আকার ছোট সে সহজে পানির সাথে সংযুক্ত হতে পারে, আর যে সহজে পানির সাথে সংযুক্ত হতে পারে তার কিন্তু হাইড্রেশন শক্তিটাই বেশি হয়। ঠিক আছে, মানে যে পানিতে সহজে বেশি যুক্ত হয় তার হাইড্রেশন শক্তিটার পরিমাণটা বেশি, আর যার হাইড্রেশন শক্তির পরিমাণ বেশি তার পানিতে দ্রবণীয়তার পরিমাণটাও বেশি থাকে, অর্থাৎ হাইড্রেশন শক্তি বেশি হলে সেটা দ্রবণীয় হবে। ব্যাপারটা ক্লিয়ার? তাই AgF পানিতে দ্রবণীয় হলো, AgCl অদ্রবণীয়।
ঠিক আছে। সেম PbCl2 ঠান্ডা পানিতে অদ্রবণীয়, গরম পানিতে দ্রবণীয় কেন? এটার জন্য একটা পয়েন্ট হচ্ছে কি, গরম পানির হাইড্রেশন শক্তি বেশি হয়। গরম পানির হাইড্রেশন শক্তি বেশি হয়। এই হাইড্রেশন শক্তি বেশি হওয়ার কারণে, যার হাইড্রেশন শক্তি বেশি তার কি পানিতে দ্রবণীয় হওয়ার ক্ষমতাও বেশি, সে কারণে গরম পানিতে এটা দ্রবণীয়, ঠান্ডা পানিতে অদ্রবণীয়। ক্লিয়ার? আশা করি বুঝলে এটা। এবার এই চ্যাপ্টারের জন্য আমরা লাস্ট টপিক যেটা পড়বো সেটা হচ্ছে বন্টন সূত্র। এরপরে চ্যাপ্টারটা কিন্তু শেষ। বন্টন সূত্রটা আসলে আমি সূত্রটা লিখি, এটা এটাকে ঝাঁকানোর মেথড বলা হয়। ঝাঁকানোর মেথড মানে কতবার ঝাঁকালে, এটা ভার্সিটি কোয়েশ্চেনে বেশিরভাগ আসে, সিইউতে আসে বা বিভিন্ন কোয়েশ্চেনও আসে থাকে। কোয়েশ্চেনটা এটা হচ্ছে টপিকটা হচ্ছে তোমার বলি বন্টন সূত্র বা ঝাঁকানোর মেথডগুলো তোমরা দেখলে বুঝবা, মানে ঝাঁকালে কত। একটু সূত্রটা আপনি লিখি। সূত্র হচ্ছে WN সমান WV KD ইন্টু S প্লাস VN। এখানে W মানে দ্রবের ভরটা বুঝাবে, KD হচ্ছে বন্টন মান, মানে এটা মানটা দেওয়া থাকে। তারপর S হচ্ছে ঘনমাত্রা, V হচ্ছে আয়তন, N হচ্ছে ঝাঁকানোর সংখ্যা। ঠিক আছে, আমি কোয়েশ্চেনটা একটু লিখে ম্যাথ 1, 1 লিটার জলীয় দ্রবণে 1 লিটার জলীয় দ্রবণে 1 গ্রাম আয়োডিন দ্রবীভূত আছে। 1 গ্রাম আয়োডিন দ্রবীভূত আছে। ঠিক আছে, ওই দ্রবণে 50 মোলার CCl4 যোগ করে একবার ঝাঁকানো হলে কত গ্রাম আয়োডিন অবশিষ্ট থাকে? কত গ্রাম আয়োডিন অবশিষ্ট থাকে? তাহলে এখানে কি কি দেওয়া আছে আমি আগে লিখি। এখানে ভি 1 লিটার বা 1000 ml। কেন? এখানে গ্রাম দেওয়া আছে, তাই ডাব্লিউ মানটা হচ্ছে গ্রামে রাখবো, তাই লিটারটাকেও আমি মিলিলিটার নিয়ে গেলাম। এস দেওয়া আছে 50 মোলার। ঠিক আছে, আর ঝাঁকানো কয়বার ঝাঁকানো নিল? একবার, মানে n ইকুয়াল টু 1। এখানে যদি 3বার থাকতো তাহলে n ইকুয়াল টু 3। এখানে n দ্বারা ঝাঁকানোর সংখ্যা বললাম। ঠিক আছে, আমাকে WN KD দেওয়া আছে। আচ্ছা, এখানে প্রশ্ন দেওয়া থাকবে যেখানে KD ইকুয়াল টু 80, এটা প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু KD ইকুয়াল টু 80। তা আমি সূত্র রাখি WN সমান সমান WV KDS প্লাস VN। W মান কত? 1 ইন্টু V এর মান কত? 1000, KD এর মান কত? 80, S এর মান কত? 50 প্লাস 1000 ইন্টু ঝাঁকানোর সংখ্যা n, তাহলে 1। তো এটা আনসার আসবে কত? 0.2 গ্রাম। ঠিক আছে, এভাবে এই ম্যাথগুলো তোমরা, এটা মানে WN মানে অবশিষ্ট সংখ্যা, অবশিষ্ট কতটুকু আছে সেটা বের করার সূত্র। ঠিক আছে, তাই এখন তোমাকে যে এখানে যদি 5 বার ঝাঁকানো বলে, তাহলে এখানে কি হবে? এখানে এটার জায়গায় 5 হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? একবার বললে 1, 5 বার বললে 5, তার আনসারটা এভাবে আসবে। তো এগুলো বেশিরভাগ MCQতে আসে,
সৃজনশীল কিন্তু আসে না, আর ভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে। তা আশা করি এই টপিকসগুলো বুঝতে আজকের ক্লাসটায় আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবা। এভাবে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। আমরা একটা ক্লাস দেখব সৃজনশীল এবং বিভিন্ন ক খ এমসিকিউ নিয়ে করার ট্রাই করব। ঠিক আছে, এর মধ্যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। তো টিল দেন ভাই, ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে পরবর্তী ক্লাসে।